একটু বসে যান, যাবে সব যাবে, একটু ধৈর্য ধরে, আমাদের একটু ধৈর্য রাখা দরকার আছে। ধৈর্যটা কম হয়ে গেছে আমাদের, একটু ধৈর্য ধরি। ঠিক আছে, এবার সবাই বসি। কি মানে বসাও, একটু সহকর্মীদেরকে বসাও। আমার ডান দিকে একটু আপনার চেয়ার নিয়ে বসেন প্লিজ, একটু বসেন, তাহলে আমাদের পেছনে বহু মানুষ আছে, আমারও একটা আই কন্ট্যাক্ট হয়, যোগাযোগ করতে পারি প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় প্রতিবেশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনেরা, আদাব, নমস্কার। এই মিটিংয়ের কোনো দরকার ছিল না, ছিল নাকি? হ্যাঁ, মিটিংয়ের দরকার ছিল, কারণ আমি তো আপনাদেরই এক সবচেয়ে কাছের প্রতিবেশী, তাই না? আমাকে আপনারা যতটা চেনেন অতটা কেউ চেনে না, ঠিক তো? আপনারা সবচেয়ে বেশি চেনেন। আমিও, আমার সেই আস্থা সবসময় আপনাদের উপরে আছে যে আমি না গেলেও আপনাদের কাছে, তাহলেও আপনারা আমাকে ভোটটা দেবেন নির্বাচনে, নাকি? কি তাই তো নাকি? মা বোনেরা না গেলেও তো দিবেন। হাত তুলো, একটু পিছন থেকে শুনতে চাই মা বোনেরা আমার এইদিকে। আসলে এই নির্বাচনে সময় খুব কম পেয়েছি আমরা, মাত্র 18 দিন প্রচারের জন্য পাওয়া গেছে। তো এই 18 দিনে আপনার পুরো এলাকা, এটা আপনার সব জায়গায় যাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। তারপরে আবার আমাদের তো একটু বয়স হয়েছে, আমরা তো আগের মতো অতটা দৌড়াদৌড়ি করতে পারি না। তারপরেও আজকে যে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরেছি, সেই জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। এই নির্বাচনটা আপনারা জানেন যে অনেক কষ্টার্জিত নির্বাচন। কষ্টার্জিত কেন বলছি? আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, আমাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে। এই নির্বাচনের জন্য, ভোটারের অধিকার নিশ্চিত করার জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রায় 6 বছর জেলে ছিলেন। আমাদের প্রায় 60 লক্ষ ভাই বোনের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, 20,000 মতো আমাদের নেতাকর্মী খুন হয়েছে, 1700 মতো নেতাকর্মী আমাদের গুম হয়ে গেছে। এত কিছু ত্যাগের বিনিময়ে আবারও আপনার এই যে 14ই জুলাই জুলাইয়ে আমাদের প্রায় 2000-এর মতো আমাদের তরুণ যুবক তারা প্রাণ দিয়েছে। এই এত ত্যাগ প্রতীক্ষার পরে নির্বাচনটা আমরা পেয়েছি। এই নির্বাচনটাকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত, এবং এই নির্বাচনে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আগামী 5 বছরের জন্য আমরা বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থার মধ্যে নিতে পারব। কিন্তু যদি এই নির্বাচনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, আবার সেই বিপদের মধ্যে আমরা পড়ব। আমি আপনাদের কাছে আমার নিজের সম্পর্কে কথা বলার কোনো অবকাশ নাই, এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন, তাই না? নাকি জানেন না? আপনারা রেসপন্ড কম করতেছেন কেন জানি না। আমি তো আপনাদের সঙ্গে মত বিনিময় করতেছি, একটু দয়া করে আমার কথাগুলো উত্তর দেবেন সবাই, তাই তো নাকি? এখন সেই জন্য আমি মনে করি যে আজকে নতুন করে আপনাদেরকে কিছু বলার নেই। আমি আমার দীর্ঘ জীবন পৌরসভা নির্বাচন দিয়ে শুরু করছি রাজনৈতিক জীবন। এই ঠাকুরগাঁতেই, ঠাকুরগাঁ পৌরসভার চেয়ারম্যান ছিলাম আমি 3 বছর। অনেকে সেই সময় জন্মও হয়নি, এখন যারা ছেলে আছে, ইয়াং ছেলে আছে, তা হয়তো জানেন না যে আমি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান ছিলাম 3 বছর, তাই না? আমি ঠাকুরগাঁও কলেজে 6 বছর মাস্টারি করছি,
অধ্যাপনা করছি। এখানে অনেক ছেলেমেয়েরা আছে যারা আমার ছাত্র ছাত্রী সরাসরি। আজকে কিছুক্ষণ আগে এখানে সীমা এসেছিল, সীমার বোন, এই সবাই এই যে আমাদের মায়ে সব আমার ছাত্রী। আবার এদিকে আমার ছাত্ররা অনেকে আছে। আমার নতুন করে পরিচিত আমার কিছু নেই আপনাদের কাছে। আমার শুধু একটা কথা বলার আছে, যেটা আপনাদেরকে, যে আপনারা যে ভোটটা দেবেন নিজের বিবেচনায় সঠিকভাবে ভোট দিবেন। কারণ বিভিন্ন ভোটের সময় মানুষ বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে। আপনার কাছের লোকটাকেও চিনতে ভুল বুঝাই দেয়, বিভিন্নভাবে করে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ঠাকুরগাতেও সেই কাজটা হচ্ছে। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যেগুলো আপনার আমাদের সার্বিকভাবে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচন একটা 5 বছর একটাই আসে। আর যে ভোট আমরা দেই, এই ভোটকে কিন্তু বলা হয় পবিত্র আমানত। আমরা বলি আমানত। এটাকে আমাদের ধর্মের ভাষায় বলে এটাকে খেয়ানত করা উচিত না, অর্থাৎ এটা নষ্ট করা উচিত না। আমরা সেই ব্যক্তিকেই ভোটটা দিব যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। তা আমি যেহেতু শিক্ষকতা করেছি, আমি যেহেতু আপনার পৌরসভার চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, আপনাদের প্রতিমন্ত্রী ছিলাম, আমার তো নতুন করে আর কিছু জানার ব্যাপার নেই। আছে বাপ দাদা 14 পুরুষ আপনারা চেনেন, বাসারে আপনাদের বাড়ির কাছেই আমার বাসা। তবে একটা আমার ত্রুটি আছে, যে আমি বিগত 15 বছর ঠাকুরগাঁয়ে কম আসতে পারছি। কেন কম আসতে পারছি? যে আমি সেই সময়ে বিএনপির মহাসচিবের দায়িত্ব পাওয়ার ফলে আমাকে সবসময় ঢাকা অথবা সারা দেশে ব্যস্ত থাকতে হয়েছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, মামলা মোকদ্দমা। আমি নিজের জীবনে কোনোদিন এই মহাসচিবের দায়িত্ব নেওয়ার আগে কোনোদিন আপনার কোর্টের বারান্দায় উঠিনি। সেই আমাকে 117টা মামলা ফেস করতে হয়েছে। সপ্তাহে 5 দিনই কোর্টে যেতে হয়েছে। 11 বার জেলে গেছি, 3.5 বছর জেলে থাকছি। আপনারা এগুলো জানেন সবাই, তাই না? এখানে আপনারা অনেকে প্রতিবাদও করছেন, কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, কিন্তু এই কারণে আমি আপনাদের সঙ্গে এসে মিলিত হতে পারিনি। আগে আমি প্রায় আসতাম, এখানেই থাকতাম বা আসতাম, এসে আপনাদের সঙ্গে মিলিত হতে পারতাম। এখন সেটা এই কিছুদিন হলো পারছি না। আবার এই 1 বছর যেহেতু আপনার অনেক বেশি রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকতে হয়েছে, সেজন্য পাই। তো সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাদের এই আপনার রাজনৈতিক জীবনে, সেজন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। এটা আমার বিশ্বাস আছে যে আপনারা আমাকে ক্ষমা করবেন। প্রিয় ভাই বোনেরা, আমি সবসময় একটা কথা বলি, আমার কাছে মনে হয় যে আমাদের শেকড়টাকে আমাদের জানা উচিত। আমরা 1971 সালে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই 71 সালে স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব, আমাদের একটা নতুন দেশ দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, আমাদের সামনে অনেকগুলো সুযোগ সৃষ্টি করে দিয়েছে, আমাদেরকে বেঁচে থাকবার, সামনে এগিয়ে যাবার, আমাদের সন্তানদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। এটা কিন্তু খুব জরুরি। দুর্ভাগ্যজনকভাবে একটা গোষ্ঠী ওই 71কে পিছনে ফেলতে চায়। 71কে পিছনে ফেললে আমি আমার অস্তিত্বকে অস্বীকার করব। সেই জন্যই আমি সবসময় এই কথা জোর গলায় বলি যে 71 হচ্ছে আমার মূল অস্তিত্ব, এটাকে নিয়েই আমাকে এগোতে হবে। এখানে আমরা ওই 1971 সালে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব একসাথে এক হয়ে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি। এখানে অসংখ্য পরিবার আছে যারা 1971 সালে বাড়িঘর ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়েছিল, কারণ বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছিল, জীবনকে নষ্ট করা হচ্ছিল, হত্যা করা হচ্ছিল, ফলে এখানে বাস করা যাচ্ছিল না। এটা একটা বাস্তবতা। তারপরে দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পরে
আমি আমার নিজের কথা বলি, আমার বাড়ি, আমরা যখন স্বাধীনতা ফিরে আসি দেখি এক বাড়িটা ছাড়া, দালানটা ছাড়া আর কিচ্ছু নাই। ইলেকট্রিক তার পর্যন্ত চলে গেছে। বাবার ব্যবসা ছিল, সেই ব্যবসার পেট্রোল পাম্পের ট্যাঙ্কের আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক পর্যন্ত নিয়ে চলে গেছে, ট্রাক নিয়ে চলে গেছে। ধীরে 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 আমরা সবাই আবার সেই ব্যথা যন্ত্রণাকে কাটিয়ে আমরা আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছি। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সেই যুদ্ধ শুরু করেছিলাম, বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলাম ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত, আমরা সেটা সেইভাবে স্বপ্ন বাস্তবায়িত করতে পারিনি। যার ফলে পরিবর্তন আসার পরে আমরা চেষ্টা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে তিনি দেশটাকে আবার টেনে তুলবেন, চেষ্টা করেছেন, তুলেছেন। আজকে বাংলাদেশের যে অর্থনীতির ভুক্তি, গার্মেন্টস ফ্যাক্টরি, যেটা দিয়ে আমাদের রেমিটেন্স সবচেয়ে বেশি আসে, এবং বাইরে আমাদের মানুষ পাঠিয়ে, আমাদের শ্রমিক ভাইদেরকে পাঠিয়ে রেমিটেন্স নিয়ে আসা, সেটাও কিন্তু শহীদ জিয়াউর রহমান সাহেব করেছে। বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা জিয়াউর রহমান সাহেব করেছে। তো সেই দল আমরা করি, আমরা সবসময় এটাকে অন করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি বাংলাদেশের অর্থনীতির একটা ভিত্তি রচনা করেছিলেন, যার ফলে আজকে আমরা এগোচ্ছি। এই যে আমার মা বোনেরা এখানে আছেন, এখানে অনেক শিক্ষিত মহিলা আছেন যারা চাকরি করছেন, স্কুলে চাকরি করছেন বা অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি করছেন। তারা এই চাকরিটা করতে পারছেন কারণ শহীদ জিয়াউর রহমান সাহেব এই মহিলাদের, নারীদের শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং মহিলাদেরকে চাকরি বাকরি দেওয়ার ব্যবস্থা করেছেন। ঠিক তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্লাস 12 পর্যন্ত মেয়েদেরকে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন, বেতন দিতে হবে না, ক্লাস 12 পর্যন্ত মেয়েরা পড়তে পারবে, যার ফলে আজকে মেয়েদের শিক্ষা অনেক আগিয়ে গেছে। আপনারা দেখবেন এখন মেয়েরা পরীক্ষার রেজাল্ট খুব ভালো করে, কারণ ওই যে একটা ঝোঁক এসেছে, সেই ঝোঁকে তারা অনেক দূরে এগিয়ে যাচ্ছে। আমরা কাজ করার চেষ্টা করেছি। আমি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম, কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম। আমাদের এলাকার লোক কৃষি ভিত্তিক, পুরোপুরি কৃষির উপর নির্ভরশীল। পানির খুব সমস্যা ছিল, সেচের সমস্যা। আমরা এখানে ওয়াটার বোর্ড, পরে বরেন্দ্র বহুমুখী প্রকল্প নিয়ে এসে আমরা সেই পানির সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি মানুষের আয় যেন বাড়ে, সেটার চেষ্টা করা, যার জন্য আমরা এখানে আপনার ভুট্টা চাষ, যেটা আগে ছিল না, আমাদের দেশি কথায় বলে মাকাই, তাই না? এখানে মাকাই বোঝেন তো আপনারা নাকি? আজকালকার ছেলেমেয়েরা মাকাই বোঝেন? মাকাই হচ্ছে ভুট্টা। আমরা পাকিস্তান আমলে স্লোগান দিতাম, পাকিস্তান আমলে আইয়ুব খানের বিরুদ্ধে স্লোগান দিতাম, ভুট্টা আমরা খাই না, কারণ তখনও ভুট্টার চেষ্টা করা হয়। তো এই ভুট্টা কিন্তু খাওয়ার জন্য না, এই ভুট্টা হচ্ছে পশু খাদ্য। এটা মুরগি, গরু, মাছ এগুলোর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এটা যেহেতু এই এলাকাতে আমরা ব্যক্তিগত প্রচেষ্টাতে একজন ব্যবসায়ীকে নিয়ে এসে কাজী ফার্ম চালু করলাম, তখন এখানে ভুট্টার চাহিদা অনেক বেড়ে গেল এবং আমাদের কৃষকেরা এখন সেই ভুট্টা বিক্রি করে অনেক টাকা মোটামুটি আয় করতে পারে। আজকে এই এলাকাতে ছেলেদের যতদূর সম্ভব বিভিন্ন চাকরি করে দেওয়ার, আমরা বেসরকারি খাতে কয়েকটা এনজিও খেলানোর চেষ্টা করেছি। এটা এই জন্য করি যে সরকারি খাতে সবসময় সম্ভব হয়, অর্থাৎ আমাদের এলাকার ছেলে মেয়েদের চাকরি, পাশ করে বেরোলে তাদের কর্মসংস্থান, নারীদের কর্মসংস্থান, এই কাজগুলো করার আমরা চেষ্টা করেছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমাকে খুব ভালোভাবে এইভাবে জানেন, আলমগীর স্যার হিসেবে সবাই জানেন, তাই না? সবাই আলমগীর স্যারই বলে, ছোটো বাচ্চাটাও বলে, বড়টা আলমগীর স্যার বলে, বয়স্ক মানুষ আমার যারা আছেন তারা আলমগীর স্যার বলেন আমাকে। কারণ একটাই যে আমি 6 বছর শিক্ষকতা করেছি এবং এই কারণে আমার সকলের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক হয়েছে। আমি যখন এখানে প্রথম বিএনপি শুরু করি, তখন বিএনপি কিন্তু ছিলই না বলা যায়, সব আপনার জাতীয় পার্টি হয়ে গেছিল। ওই জাতীয় পার্টিকে ঠেকানোর জন্য
আমি আমার ছাত্রদের নিয়েই কিন্তু প্রথম আপনার যখন রাজনীতিতে আসি তাদেরকে নিয়েই আমি এই কাজ শুরু করেছি। আপনাদের সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে বিএনপি কিন্তু এখন একটা শক্তিশালী জায়গায় দাঁড়িয়ে গেছে। এটা দাঁড়ানোর কারণটা হচ্ছে যে বিএনপি একটা দল, যে দলটা আমাদের দেশে এখন পর্যন্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড একদিকে, ডেভেলপমেন্ট অন্যদিকে, গণতন্ত্রকে স্থাপিত করার জন্য কাজ করেছে সবসময়। আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া যেদিন ইন্তেকাল হলো, মারা গেলেন, আপনারা দেখেছেন যে ঢাকায় ওই মানিক মিয়া বিরুদ্ধে জানাজার কথা ছিল, মানিক মিয়া বিরুদ্ধে শুধু থাকেনি, সমস্ত ঢাকাই আপনার তখন জানাজার জায়গায় পড়ে গেল। আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, মেট্রো রেলে পর্যন্ত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য দোয়া করেছে, কেঁদেছে। কেন? তাকে মানা করা হচ্ছে যে তিনি হচ্ছেন অভিভাবক, একজন গার্ডিয়ান, ডেমোক্রেসির গার্ডিয়ান। এই ডেমোক্রেসিকে রক্ষা করতে গিয়ে উনি 6 বছর জেলে ছিলেন এবং তার অসুখ হয়েছে, সে অসুখ হয়ে তিনি চলে গেছেন। আমরা সেই দল, যে দল আমাকে ডেমোক্রেসিকে আপহোল্ড করার জন্য আমরা জেলে যাই, আমরা কষ্ট করি, মামলা খাই, মারা যাই, গুলিবিদ্ধ হই, নিখোঁজ হই, কিন্তু আমরা মাথা নত করে চলি না বন্ধু। কোনোদিন করি নাই, এখনও করবো না, ভবিষ্যতেও করবো না। আমাদের কয়েকটা জায়গায় আমরা আপোষহীন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের প্রশ্নে আমরা আপোষহীন, গণতন্ত্রের প্রশ্নে আমরা আপোষহীন, আমরা উন্নয়নের স্বার্থে আমরা আপোষহীন, আর অসাম্প্রদায়িকতার ক্ষেত্রে আমরা আপোষহীন। এই বিষয়গুলোই হচ্ছে আমাদের ভিত্তি। এই ভিত্তিগুলোকে নিয়ে আমরা সামনের দিকে যেতে চাই। এখানে আমি কোনো রাগজাগ করতে চাই না। আমি একজন মুক্তিযোদ্ধা সংগঠন, সুতরাং মুক্তিযুদ্ধকে আমি সব সময় আপহোল্ড করেছি, এখনও আপহোল্ড করব, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ঠাকুরগাঁও খুব পিসফুল জায়গা, শান্তিপূর্ণ জায়গা। এই শান্তিপূর্ণ জায়গাকে আমরা কখনো নষ্ট করতে চাই না, অশান্তি আনতে চাই না। এখানে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথেই বড় হয়েছে, একসাথেই মানুষ হয়েছে। তো এখানে আমরা সবসময় অসাম্প্রদায়িকতার একটা আবহ এখানে তৈরি হয়ে আছে। এটা আমাদেরকে সবসময় মেনটেন করতে হবে। আর কেউ যদি সেখানে সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চায়, তাহলে তারা আমাদের ঠাকুরগাঁয়ে, আমাদের বাংলাদেশের কল্যাণ করছে না। আমি শুধু একটা কথা আপনাদেরকে বলবো যে এই নির্বাচনে আমরা, এই ঠাকুরগাঁয়ের মানুষেরা, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে শেষে ভোট দিয়ে ঠাকুরগাঁয়ের উন্নয়নমূলক যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব, অতীতে যেমন করেছি। এই যে রাস্তা দেখছেন আপনারা, এই যে 17 বছর ঠাকুরগাঁও পৌরসভা কোনো কিছু পায় নাই, কারণ আমার ছোটো ভাই ফয়সাল আপনার এখানে মেয়র ছিল, বিএনপি করতো, সেই আমার ভাই, এই কারণে কোনো বরাদ্দ দেওয়া হবে না। এরপরে শরীফ দাঁড়িয়েছে, শরীফের ভোট তো রাত্রিবেলা সব নিয়ে চলে গেছে, ঠিক না? ফলে এখানে কিন্তু আমরা সেই সুযোগটা পাইনি। আমি খুব অবাক হয়ে যাই, আমি যখন ঘুরছি আপনার ঠাকুরগাঁও সদর তারা বিভিন্ন এলাকা, আমি দেখি রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। 14 বছর কী হলো, 15 বছর কী হলো, ঠাকুরগাঁও পৌরসভার এই হাল কেন? আর ঠাকুরগাঁও পৌরসভার লোকগুলো তো কোনো দোষ করে নাই, আমি দোষ করতে পারি। ঠাকুরগাঁও পৌরসভার লোক তো কোনো দোষ করে নাই, আমার ছোটো ভাই দোষ করতে পারে। ঠাকুরগাঁও পৌরসভার লোক তো কোনো দোষ করে নাই, কিন্তু বঞ্চিত করা হয়েছে, দেওয়া হয়নি। আজকে সেই কারণে আপনাদেরকে আমি এইটুকু আশ্বাস দিতে পারি, আমি যদি নির্বাচিত হই তাহলে ঠাকুরগাঁও হবে আমার প্রায়োরিটি। ঠাকুরগাঁওকে আমি 1 নম্বর অংশ হিসেবে রাখবো। এই এলাকায় মানুষ খুব দরিদ্র, পুরা ঠাকুরগাঁও জেলা, কারণ এখানে কৃষি ছাড়া আর অন্য কিছু করা নাই, আছে। তো এই জন্য এই এলাকাকে আপনার উন্নত করতে হলে এখানে ব্যবসা বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান এগুলো বাড়াতে হবে। ওগুলো তো রাতারাতি পারবে না, এগুলোর জন্য আপনার বিভিন্ন প্রক্রিয়া আছে, সে মধ্যে দিয়ে যেতে হবে। আমাদের এখানে কৃষিভিত্তিক শিল্প তৈরি করা দরকার, কিন্তু শিল্পে বিনিয়োগ করার মতো পয়সাওয়ালা লোক আমাদের এখানে খুব কম, শিল্পপতি কম, তাই না? আমাদেরকে দেখবেন বাইরের লোকজন সেখানে, ওই কাজী ফার্ম বাইরের লোক, আর অনেকগুলো ফার্ম আছে এখানে, স্থানীয় লোকজনেরা আমরা কিন্তু ব্যবসা বাণিজ্যের ঠিক সেইভাবে
আমরা করতে পারি না, কারণ আমাদের পুঁজি নাই, ক্যাপিটাল নাই। তো ওর জন্য আপনার মুরব্বী দরকার, ওর জন্য মানুষ দরকার, তিনি এগুলো জোগাড় করবেন এবং আমাদের যারা ব্যবসা করছে তাদেরকে ব্যবসা করতে সাহায্য করবেন। চাকরি বাকরির ক্ষেত্রে একই অবস্থা, যে মুরব্বী না থাকলে চাকরি বাকরি হয় না, আমাদেরও সেইভাবে চিন্তা করতে হবে। আমাদের স্কুলগুলো এখানে, আমাদের হাই স্কুল এবং ঠাকুরগাঁ গার্লস স্কুল, এই দুইটা স্কুল ভালো স্কুল, বাকি স্কুলগুলো ভালো না, তাদের মানও খুব খারাপ। আমি সেদিন আপনার রিভারভিউ স্কুলে গেছি, আমার মন খুব খারাপ। এত পুরানো একটা স্কুল, তার কোনো মেনটেন নাই, ম্যানেজমেন্ট নাই, শিক্ষক নাই, হেডমাস্টার পর্যন্ত নাই। শহরের স্কুল, জেলা শহরের, কেন দেখার কেউ ছিল না। এগুলোকে একটু দেখবে, এগুলোকে আপনার ঠিকমতো নারিশ করবে, লালন পালন করে, সেগুলো কেউ ছিল। এইগুলোর জন্যই আমি ঠাকুরগাঁতে আপনাদের সহযোগিতা চাই, আমি কাজ করতে চাই। আপনারা আমাকে সাহায্য করবেন, আমাদেরকে ধানের শীষে যদি ভোট দেন তাহলে আমি সেইভাবে আমাদের এখানে একটা বিরাট পপুলেশন আছে যারা কিন্তু আপনার সনাতনী ধর্মে বিশ্বাস করে। আমার অনুরোধ থাকবে আমার মুসলমান ভাইদের কাছে যে আপনারা তাদেরকে সবসময় নিজের ভাইয়ের মতো দেখবেন, বোনের মতো দেখবেন, কারণ আমরা এইভাবে মানুষ হয়েছি ঠাকুরগাঁতে, এইভাবেই মানুষ, এইভাবেই চলি আমরা, তাই না? সকালে উঠে এর মুখ দেখি, বিকালের মুখ দেখি, এখানে যেন ভিন্ন চিন্তা এখানে মাথার মধ্যে না আসে। এটা আপনারা সবসময় মনে রাখবেন এবং এটাকে কেন্দ্র করে আমাদেরকে এগোতে হবে। আমি কথা বেশি বলবো না, কথা বেশি বলার প্রয়োজন নাই। গলার অবস্থা দেখছেন, গলার খুব খারাপ। এই কথা বলতে বলতে বয়স হয়ে গেছে, দেখেন এখন আর গলার সেই শক্তিটা নিতে পারে না। যাই হোক, এখনকার আপনার তো নতুন জেনারেশন আসতেছে, নিউ জেনারেশন, নতুন তরুণ প্রজন্ম আসতেছে, তাদের হাতেই আমাদেরকে সব কিছু তুলে দিতে হবে। তো সেই তরুণ প্রজন্মকে কিন্তু যোগ্য হতে হবে, তাদেরকে মেধাভিত্তিক একটা সক্ষমতা অর্জন করতে হবে, তা না হলে কাজ করা সম্ভব হবে না। তাই আমার আবেদন থাকবে ছেলেদের প্রতি যে সবাই যেন, যারা কলেজে পড়াশোনা করে, স্কুলে পড়াশোনা করে, তাদের পড়াশোনাটাকে যেন তারা কখনো বাদ না দেয়, কারণ ওটা কিন্তু একটা বড় শক্তি আমাদের। আর আমাদের যারা ব্যবসায়ী আছেন তারা ন্যায়নীতির সঙ্গে ব্যবসা করবেন, যারা চাকরি বাকরি করছেন দেশের বাইরে বা দেশের ভিতরে, তারা ঠাকুরগাঁর প্রতি নজর রাখবেন। আমরা অনুরোধ করব সকলকে যে আপনার ঠাকুরগাঁতে মনোযোগ দেন, ঠাকুরের উন্নয়নের জন্য মনোযোগ দেন, ঠাকুরের মানুষের কল্যাণের জন্য মনোযোগ দেন। কি আর আমাকে কিছু বলতে হবে আপনাদেরকে? হ্যাঁ, আমার মা বোনেরা, কি আপনাদের ভোট আমি সবসময় পাইছি না? এর আগে আপনার গার্লস স্কুল সেন্টারে সবার আগে আপনারা লাইন ধরে ভোট দিয়েছেন, তাই তো? এবারও পাবো তো ইনশাআল্লাহ? আমার পেছনে মা বোনেরা, ভোটটা পাবো তো? দিবেন আমাকে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমি আর বক্তব্য বাড়াবো না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজে ভোট দিবেন এবং অপরকে 12 তারিখে ভোট দিতে আহ্বান জানাবেন। এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে আরেকটা কথা বলতে বলা হয়, আরও একটা কথা বলা হয়নি, কথাটা বলা হয়নি, যেটা আসল কথা। একটু পানি আছে? বসেন ছাড়া এক কথা আছে। আমি আর দুইটা কথা বলবো প্লিজ। এখন আপনারা কেউ প্রশ্ন করলেন না যে স্যার এমপি হলে আপনি আমাদের জন্য কি করবেন। আমি তো রাজনীতিবিদের মতো শুধু বক্তৃতাই করে গেলাম, তাই না? তা আপনারা তো প্রশ্ন করলেন না যে স্যার কী করবেন আমাদের জন্য, কেউ বললেন না। আমি প্রশ্ন করি আমার নিজেকে, তাই না, যে আপনি এমপি হলে আমাদের জন্য কি করবেন? কোথাও কই হবে নি? আচ্ছা বসেন, আমি বলি আপনাদেরকে। আমরা সবার আগে যেটা চেষ্টা করব, ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষের আয় বৃদ্ধি করার জন্য ঠাকুরগাঁতে কলকারখানা তৈরি করার চেষ্টা করব। আমাদের কৃষিভিত্তিক জায়গাতে আমরা কৃষিভিত্তিক শিল্প করে তুলব, যাতে করে আমাদের লোকজন কাজ করতে পারে, চাকরি করতে পারে, আমাদের ছেলেমেয়েরা কাজ করতে পারে। আমরা প্রশিক্ষণ দিব, বৃত্তিমূলক প্রশিক্ষণ।
আপনারা যে অনেকেই আছেন, আপনারা আমাদের এই এলাকাতে তো আছেই অনেকে, যাদের বাড়ি অরিজিনাল বাড়ি আপনার নোয়াখালী, কুমিল্লা, বরিশাল আছে না? আপনারা জানেন যে নোয়াখালী, কুমিল্লার লোকেরা গ্রামে যাবেন, দেখবেন যে খুব সচ্ছল, প্রত্যেকটা বাড়ি পাকাতে হইতে আরও সচ্ছল পরিবারগুলো। কেন? তাদের পরিবারের একজন দুজন বিদেশে আছে, মধ্যপ্রাচ্যে, হয় সৌদি আরবে, নয় কাতারে, নয় আপনার ওমানে, কেউ আছে আপনার লন্ডনে, সিলেটের লোকগুলো, ওরা টাকা পাঠায় নিয়মিত বাড়িতে। পরে বাড়িঘর তো পাকা টাকা হইতেও ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ করছে, ভালো ভালো রেজাল্ট করতেছে, ভালো চাকরিতে চলে যাচ্ছে। আমাদের এদিককার মানুষ খুব আপনার ঘর থেকে বাইরে হতে চায় না। চাকরি বাকরি যারা করে, হয়তো ট্রান্সফারেবল জব, বদলি হলে গিয়ে হাজির আমার কাছে, স্যার এই ফরিদপুরে ট্রান্সফার হয়ে গেছে, ওটাকে একটু ঠাকুরগাঁয়ে আনতেন। কেন? চাকরি তো করলে সব জায়গায় চাকরি করতে হবে, তাই না? এটা বাইরে যাওয়ার চিন্তাটা থাকতে হবে, আর সেই সঙ্গে আগ্রহ থাকতে হবে যে আমি বিদেশে গিয়ে আরও টাকা পয়সা আয় করব। এবং সেটা সম্ভব কীভাবে? আপনি যদি এখানে পেশাভিত্তিক বৃত্তিমূলক কারিগরি শিক্ষা শেখেন, এখানে যদি আমি ইলেকট্রিশিয়ান হতে পারি, কার্পেন্টার হতে পারি, আমি যদি এবার ড্রাইভিং শিখতে পারি, তাহলে কিন্তু আমার চাহিদা অনেক বেশি। আর আমার মেয়েরা যদি নার্সিং শিখতে পারে, তাদের চাহিদাও কিন্তু অনেক বেশি, আলাদা প্রফেশন। আরেকটা কাজ করার আমার ইচ্ছা আছে, সেটা হচ্ছে আজকাল সারা পৃথিবীতে চাহিদা অনেক বেশি, ভারত তো এটা করে আপনার বড়লোক হয়ে গেছে। তো হচ্ছে ডাটা প্রসেসিং বলে এটাকে। যারা কম্পিউটার চালাতে জানে, কম্পিউটার যদি শেখে, তাহলে ওই ডাটা এন্ট্রি করে তারা মাসে 2-3 লাখ টাকা চোখ বন্ধ করে আয় করে। এটা যদি আমরা এখানে প্রশিক্ষণ দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে ওই কাজ করাতে পারি, তাহলে কিন্তু আমরা এখানে অনেক বেশি আয় করতে সক্ষম হব। এটা গেল 2 নম্বর। 3 নম্বর, আমাদের এখানে খুব চাহিদা আপনার, যেখানে একটা ইউনিভার্সিটি হোক, এখানে একটা মেডিকেল কলেজ হোক, তাই না? আরেকটা আছে বিমানবন্দরটা চালু। এই সবগুলোই করা সম্ভব হবে যদি আমরা সরকার গঠন করতে পারি। সরকার গঠন করতে না পারলে তো কোনোটাই করতে পারবো না, তাই না? তাহলে কি ওইটা আমরা চেষ্টা করব সবাই? আর আমাদের নেতা যেন তারেক রহমান সাহেব, আমাদের দলের চেয়ারম্যান, তিনি প্রথম যেদিন ঢাকায় নামলেন, তিনি বললেন যে আমার এই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমার কতগুলো মৌলিক কর্মসূচি আছে, প্রোগ্রাম আছে। তার মধ্যে একটা কি? এই ফ্যামিলি কার্ড। আমি প্রত্যেক মাকে একটা করে ফ্যামিলি কার্ড দেব। এটা আপনারা অনেকে দেখছেন আছে। এই ফ্যামিলি কার্ডটা পরিবারের প্রধান মাকে দেওয়া হবে। এখানে তার ছবি থাকবে, তার নাম থাকবে। তিনি এই কার্ডটা ব্যবহার করে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, সেগুলো ন্যায্য দামে কিনতে পারবেন, চাল, ডাল, তেল, লবণ সব কিছু। আর স্বাস্থ্যসেবা পাবেন, অর্থাৎ নিজের বা পরিবারের বা বাচ্চাদের অসুখ হলে হাসপাতালে গেলে এটা দিয়ে আপনি খুব ভালো চিকিৎসা পাবেন। আরেকটা হচ্ছে স্কুলে পড়ানোর জন্য বাচ্চাদেরকে সহজ সুবিধা পাবেন। এখন একটা আপনার অদ্ভুত একটা সিস্টেম হয়েছে, বাচ্চাদেরকে, ছোটো ছোটো বাচ্চাদেরকে বিভিন্ন জেলায় পাঠানো হয়, লটারি হয়। আমি ব্যক্তিগতভাবে এটা একদম বিরোধী। একটা 5 বছরের বাচ্চা, তার যদি আপনার এখন ওই বীরগঞ্জ, দিনাজপুর বা রংপুরে যেতে হয়, এটা পাগলামি ছাড়া কিছু না। আমরা এই ঠাকুরগাঁতেই যেন সে পড়তে পারে এবং মেধা দিয়ে পড়তে পারে, সে ব্যবস্থা আমরা করবো। স্কুলের ব্যবস্থা এটাতে আমরা করতে চাই, এই জন্য যে আমার এলাকাকে আমাকেই চেষ্টা করতে হবে, তাই না? এরপর কৃষক ভাইদের একটা কার্ড দিয়েছে, কৃষক ভাইদের একটা কার্ড উনি দিবেন। এটা দিবেন উনি ন্যায্য মূল্যে সার, বীজ এবং সেচের ব্যবস্থা করার জন্য। আর একটা ব্যাপার, 2টা ব্যাপার হচ্ছে, এখানে অনেক কৃষক ভাই তো আছেন, প্রত্যেকেরই কৃষির জমি আছে না? অনেকে কৃষি ঋণ নেন কৃষি ব্যাংক থেকে বা ব্যাংকগুলো থেকে, এগ্রিকালচার লোন। এইটা শোধ করতে পারে না সব সময় কৃষক ভাইরা, তখন তার বিরুদ্ধে মামলা হয়, সার্টিফিকেট কেস হয়, পুলিশ ধরে নিয়ে যায়। উনি বলছে যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যাদের থাকবে তাদের সুদ সহ উনি মাফ করে দেবেন।
সুদ মকুব করে দেবে। আর আমার মা বোনদের জন্য একটা ভালো খবর আছে, যারা এনজিওর কাছ থেকে কিস্তিতে ঋণ নেন না অনেকে, হ্যাঁ, বিভিন্ন এনজিওর কাছ থেকে, ইএসডিও, ব্রাক, তারপরে আপনার শিখা এদের কাছ থেকে নেন। তো উনি বলছে যে এই যে কিস্তি দিতে অনেক সময় সমস্যা হয়, একটা কিস্তি দিতে না পারলে তার বাধ্য হয়ে আরেকটা এনজিও থেকে লোন নিতে হয়, ওটা লোন বাড়তেই থাকে। আর যদি শেষ পর্যন্ত নাই পারে তাহলে গরুটা, মুরগিটা, ছাগলটা নিয়ে চলে যায়, তাই না? এই জিনিসটা আমরা বন্ধ করতে চাই। উনি 10,000 টাকা পর্যন্ত ঋণ যাদের থাকবে তাদের উনি এই কিস্তি সহ মাফ করে দেবেন বলেছেন। আমাদের যে বেকার ছেলে মেয়েরা আছে অনেক, প্রায় 2 কোটির উপরে, এদেরকে সাহায্য করার জন্য উনি বলেছেন যে আগামী 1.5 বছরের মধ্যে 1 কোটি ছেলে মেয়েদের চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন। এগুলো হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল জিনিস, এই কাজগুলো আমরা করতে চাই। আর সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, আমরা ন্যায়ের বিচার প্রতিষ্ঠা করতে চাই, সকলের জন্য সমান সুযোগ তৈরি করতে চাই। এই কথাগুলো আমরা দলগতভাবে আমরা বলেছি। আর আমরা বলেছি যে আমরা প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা ভালোবাসা, শান্তি এবং ভ্রাতৃত্ব দিয়ে ভবিষ্যৎ থেকে পথ চলতে চাই। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, ওয়াটার বোর্ডের ভাইদের জন্য খবর আছে, পানি উন্নয়ন বোর্ডের আপনাদের একটা বড় প্রজেক্ট ব্যবস্থা করা হয়েছে। এটা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি শুরু হবে, আমাদের মানুষরা এটাতে অনেক সুবিধা পাবে। আরেকটা কথা, এটা খুব জরুরি, প্লিজ, এই যে ছোট্ট বাবুরা, 1 মিনিট একটু দাঁড়াও। আগামী 7 তারিখে কি বার হচ্ছে? শুক্রবার, 7 তারিখ শনিবার আমাদের, না শিওর, আগামী 7 তারিখে সকাল 9টায় আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার বড় ছেলে, বিএনপির চেয়ারম্যান, ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তিনি আমাদের ঠাকুরগাঁ আসবেন। এই বড় মাঠে তিনি বক্তৃতা করবেন, আপনারা সবাই সেখানে আমন্ত্রিত। কি ঠিক আছে? আসবেন তো? নিজের মুখেই শুনবেন, নিজের মুখেই দেখবেন। ইয়াং ম্যান উইথ ইয়াং জেল, অনেক আগ্রহ, অনেক বেশি কাজ করতে চান উনি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, হিন্দু ভাই বোনদেরকে আদাব, নমস্কার।